আসসালামু আলাইকুম। শাকিব খান এখন থেকে 2 কোটি টাকা পারিশ্রমিক নেবে ছবি প্রতি। অনেক ইউটিউব পোর্টাল, অনেক বিজয় টেলিভিশন সহ অনেক চ্যানেলের বিভিন্ন মাধ্যমে এই সংবাদটা দেখতে পাচ্ছি। এখন শাকিব খান 2 কোটি কেন? শাকিব খান যদি একটা সিনেমার লভ্যাংশের অর্ধেকও নেয়, মানে 50-50, কারণ শাকিব খানকে নিয়েই তো সিনেমা, শাকিব খান ছাড়া তো সেই সিনেমার লাভ উঠে আসছে না। তিনি যদি 50-50-তে যান, যে সিনেমা যত প্রফিট করবে আমি 50% দিব, বাকিটা আপনাদের, তাইলেই বা দোষের কি? আমার তো মনে হয় 2 কোটি না, শাকিব খানের সিনেমার প্রফিটের 50% নেওয়া উচিত। কারণ শাকিব খান যদি তার সিনেমায় যদি ফ্লপ হয়, তার সিনেমা যদি হিট না হয়, তার সিনেমা যদি ব্যবসা না করে, তাহলে শাকিব খান পারিশ্রমিক নেবে না। তাতে করে প্রডিউসারের যেই লাভটা হবে, প্রডিউসারের লসের অংশটা কম হবে। আর যদি ব্যবসা করে, তাহলে শাকিব খান ব্যবসার 50% নিয়ে নিবে। তাহলে প্রডিউসারের পকেটেও টাকা ঢুকবে, প্রডিউসারেরও কনফিডেন্স পাবে যে শাকিব খানকে নিয়ে কাজ করি। মানে এখন শাকিব খানকে নিয়ে কাজ করতে হলে তো ভাই 2 কোটি 3 কোটি টাকায় সিনেমা বানানো যাবে না, তাই না? তো একজন প্রডিউসার যদি 10 কোটি 12 কোটি টাকা ইনভেস্ট করে, তার তো একটা রিফান্ডের, টাকাটা ফেরত আসার একটা কি লাগবে, একটা আস্থার জায়গা লাগবে যে না, টাকাটা আমি ফেরত পাবো লাভ সহ। 1 কোটি 2 কোটি টাকা দিয়ে সিনেমা করে আরো 1 কোটি টাকা 2 কোটি টাকা প্রফিট করা, এটা তো এভারেজ গেম। এই রিস্কটা তো রিস্ক না, এটা তো শিওর শট। কিন্তু যদি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে রিস্ক নেন, সেটা তো সেই রিস্কটা হচ্ছে যে একটা রিস্ক। হ্যাঁ, আমি শাকিব খানের নামে আমার সব বাজি ধরলাম, যা এই বাজিতে যদি জিতি তো ডাবল হয়ে যাবে, আর না জিতলে লসের হারটা কম হবে। মানে শাকিব খানের সিনেমা তো একেবারেই ফ্লপ যায় না, যেই টাকা ইনভেস্ট করা হয় সেই টাকাটা উঠে আসে। তো সেই জায়গা থেকে লসের পরিমাণটা খুব কম হবে। এইটা যদি বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে আমি বলবো শাকিব খানের 2 কোটি না, শাকিব খানের হচ্ছে সিনেমার লভ্যাংশতে যাওয়া উচিত। আমি এটা অনেক আগে থেকেই বলছি, ইভেন শাকিব খানের পারিশ্রমিক 1 কোটি হওয়া উচিত। এটা তো আমি, আমার মনে হয় আমি সবার আগে আমিই বলছিলাম। যাই হোক, অনেকেই বলবে সবার আগে সে বলছে, আমি এটা নিয়ে সবার আগে কে বলছে সেটাই শোনা। কিন্তু এটা আমি 1 বছর ওই প্রিয়তমার আগে থেকেই বলছিলাম যে শাকিব খানের রেমুনারেশন 1 কোটি টাকা হওয়া উচিত। তো সেখান থেকে শাকিব খান 2 কোটিতে রেমুনারেশন নিয়ে আসছেন, ভালো কথা। কিন্তু দেখেন, আহ তুফান যদি 35 কোটি টাকা বিজনেস করে থাকে, আরো যদি সামনে আরো যদি 10-15 কোটি টাকা ওভারসিজ থেকে নিয়ে আসে, 50 কোটি ক্লাবে যদি তুফান যায়, মিনিমাম 20 কোটি টাকা তাদের ঘরে ঢুকবে। 20 কোটি টাকা তাদের ঘরে ঢুকলে তুফানের ইনভেস্টমেন্ট যদি 8 কোটি টাকা হয়, 12 কোটি টাকা প্রফিট। 12 কোটি টাকার 50% কত? 6 কোটি টাকা। তাহলে 2 কোটি টাকা কই আর 6 কোটি টাকা কই? তো শাকিব খানের আমার মনে হয় 2 কোটির চাইতে, মানে কোন নির্দিষ্ট নাম্বারের চাইতে তার এখন শেয়ারে যাওয়া উচিত। মানে ওই সময়টা চলে আসছে। কারণ বলিউডে দেখেন আমির খান, শাহরুখ খান, সালমান খান, তারা কিন্তু রেমুনারেশনের ফিগারে আর নাই। তারা তারা চলে গেছে প্রফিট শেয়ারে। সেই জায়গা থেকে শাকিব খান কেন পিছিয়ে থাকবে? বাংলাদেশের একমাত্র মেগা স্টার, শাকিব খানের পরে 20 পর্যন্ত আর কেউ নাই, তাহলে তিনি কেন পিছিয়ে থাকবেন ওই জায়গা থেকে? আমার কথা হচ্ছে এটা। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ, তাই না? 1 কোটি থেকে 2 কোটি আসছে, এরপরে প্রফিট শেয়ারে যাবে। তাছাড়া তুফানের প্রেস কনফারেন্স শাকিব খান বলেই দিছে যে সিনেমা যদি 100 কোটি টাকা বিজনেস করে, 25 কোটি তার, 200 কোটি টাকা বিজনেস করলে 50 কোটি তার। তার মানে শাকিব খান 25%-এর একটা ইঙ্গিত কিন্তু দিছে। এই 25%-এর ইঙ্গিত বোধহয় রেমুনারেশন নিয়ে। আর রেমুনারেশন না নিয়ে তাইলে 50% হয়ে যাবে তার শেয়ারের অংশ। 50% প্রফিট সে নিবে, এটা কিন্তু দোষের কিছু না। কারণ এক শাকিব খানের উপরে ভর করেই সবকিছু হচ্ছে। শাকিব খান না হলে ওই সিনেমাটা এত হাইপ, এত ব্যবসা, এত কিছু, এত অঙ্ক কোনোভাবেই মেলে না। তো যাই হোক, আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটু আগে আমি একটা কন্টেন্ট করছি যে রায়হান রাফি কে দেবজিৎ প্রস্তাব দিছে তুফানের সাফল্যের পর। দেখেন, এটা নিয়ে অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছি, মাঝে মাঝে, তাহলে আমিও একটা কিছু কথা বলি সেটা নিয়ে। সেটা হচ্ছে যে দেব এবং জিতকে নিয়ে রায়হান রাফি তানভীর তারিকের সাথে কথা বলছে, ট্রু। এবং রায়হান রাফি এটাও বলছে
যে কলকাতার দুজন বড় স্টার, ছোটখাটো স্টার না। তাহলে আপনারাই বলেন কলকাতার সবচেয়ে বড় স্টার কে কে বলেন আপনারা, আমি নাম বলবো না। মনে মনে তো দেবারজিতের কথাই বলছেন তাই না? ঠিক আছে, আমিও ওইটাই বলছি, দেবারজিৎ। তারপরে সে কিন্তু আবার তার কথার ভিতরেই, আমি কপিরাইটের কারণে তার সেই ইন্টারভিউটা দিচ্ছি না, তানভীর তারেকের পেজে গিয়ে বা বিভিন্ন পেজ আপলোড দেখে বলছেন। তো তারপরে আবার সে কিছুক্ষণ পরে গিয়ে বলছে যে সে চেষ্টা করবে দেব এবং জিতের সঙ্গে কাজ করতে, গল্পে যাকে যায় তাকেই সে নিবে, তবে চেষ্টা করবে দেব এবং জিতকে গল্পের ভিতরে আনতে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে তানভীর তারেকের সেই থাম্বনেলটা ছিল যে তুফানের সাফল্যের পর দেবজিৎ রায়হান রাফিকে চায়। তুফানের সাফল্যের পর দেব আর জিৎ রায়হান রাফির সঙ্গে কাজ করতে চায়, এরকম একটা থাম্বনেল, কাছাকাছি এরকম একটা থাম্বনেল ছিল। যে থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন থাম্বনেলটা আসছে যে তুফানের সাফল্যের পর কলকাতার দুজন বড় স্টার রায়হান রাফির সঙ্গে কাজ করতে চায়। তো থাম্বনেলটা চেঞ্জ করে ফেলছে। তো বিভিন্ন পেজে যে ইনফরমেশনটা দিচ্ছে, যেহেতু থাম্বনেলেই বলে দিছে যে তুফানের সাফল্যের পর দেবজিৎ কাজ করতে চায়, আচ্ছা কেন এই থাম্বনেলটা তারা দিচ্ছে, তারও তো যুক্তি আছে। এখন রায়হান, প্রথম যে ব্যাখ্যাটা আমি বললাম, রায়হান রাফি বলতেছে কলকাতার দুজন বড় স্টার, কলকাতার দুজন বড় স্টার তো দেবারজিৎ, সে নাম বলছে না কিন্তু বলছে বড় স্টার। তাহলে কি কি ধরে নিবে মানুষ বলেন? এই বড় স্টার কাকে ধরে নিবে? বনি, অঙ্কুশ, কাকে, সোহাম, কে? ধরেন ওখানে তো হাফ সাইড যে এটা দেবারজিৎ। তো এখন কাহিনী ঘটে গেছে অন্য জায়গায়। দেব তো স্ট্যাটাস দিয়ে বসছে যে নট ট্রু বাট বেস্ট উইশেস। দেব রায়হান রাফির সঙ্গে, রায়হান রাফিকে প্রস্তাব দেয়নি বা এরকম কোনো আলোচনা হয়নি। এখন দেব যখন তার অফিসিয়াল পেজ থেকে এরকম স্ট্যাটাস দেয়, তাইলে হয় না একটা লেগে যায় না খটকা? তাহলে ঘটনাটা কোন জায়গা থেকে কি হয়ে গেছে? ঘটনা আর কিছু নেই না, রায়হান রাফি আর দেবের এরকম এরকম এর আগেও হয়েছে। এর আগে অরণ্য মামুন আমির খানের ভাইয়ের সঙ্গে কথা বলছে, আমির খানের ভাই দরদে কাজ করবে এরকম একটা ডিক্লারেশন অরণ্য দিয়ে দিছে। তারপরে দেখলাম অরণ্য মামুন একটা, ওই আমির খানের ভাই একটা ভিডিও বার্তা দিল যে আমি এরকম কোনো কথাবার্তা বলি নাই। দেখেন, ইন্ডিয়ার আর্টিস্টদের এটা কিন্তু নতুন কিছু না, ইন্ডিয়ার শিল্পীদের এই ধরনের কথাবার্তা নতুন কিছু না। আমির খানের ভাইয়ের সঙ্গে অরণ্য মামুনের ইমেইলে কথাবার্তা হয়েছে, সেই ইমেইলের বেস করে অরণ্য মামুনের আমির খানের ভাইয়ের ম্যানেজারের সাথে অরণ্য মামুনের ইমেইলে কথা হয়েছে। সেই ইমেইলের উপরে বেস করে অরণ্য মামুন বলছে যে ফয়সাল খান থাকছে। ঠিক সেরকমই রায়হান রাফির সাথে হয়তো দেবের ম্যানেজার বা জিতের ম্যানেজারের সাথে কথা হয়ে থাকতে পারে, যেটা দেবজিৎ জানে না। পরে হয়তো এই ঘটনার পরে দেবজিৎ জানবে যে হ্যাঁ, ম্যানেজারের কাজ কি, ম্যানেজার রাখে কেন তারা, তারা ম্যানেজার রাখে এই কারণে তারা সরাসরি কোনো ডিরেক্টরকে নক করে না, ম্যানেজারই এই লিয়াজোটা করে, এই পিআরটা করে বিভিন্ন ডিরেক্টরদের সাথে সম্পর্ক রাখে, বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে বসায় দেয়, কথা বলায় দেয়, কোন ডিরেক্টর নতুন কোন সিনেমা শুরু করবে সেই ডিরেক্টরের খবর এনে দেয় এবং সেই ডিরেক্টরের সঙ্গে কথা চালাচালি করে একটা পর্যায়ে গিয়ে সরাসরি আর্টিস্টের সঙ্গে কথা বলায় দেয়। এটা হচ্ছে একটা বড় বড় শিল্পীর ম্যানেজারের কাজ। তো সেই জায়গা থেকে এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংটা আসলে এখানেই হয়েছে। হয়তো রায়হান রাফি যেটা বলছে সেটা সঠিক, রায়হান রাফি তো আর মিথ্যা কথা বলে নাই, আর বিভিন্ন পেজ যা বলছে সেগুলো মিথ্যা কথা বলে নাই, কারণ পেজগুলা তানভীর তারেকের সেই থাম্বনেলটা দেখছে যে তুফানের সাফল্যের পরে দেবজিৎ রায়হান রাফিকে চায়, এরকম একটা থাম্বনেল ছিল, আমিও দেখেছি। কিন্তু এখন গিয়ে দেখি যে সেই থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন সেই থাম্বনেলটা আসছে তুফানের সাফল্যের পরে কলকাতার বড় দুজন স্টার রায়হান রাফির সঙ্গে কাজ করতে চায়। এই যে যে চেঞ্জটা তানভীর তারেকের ওখান থেকে হইলো, এটা আসলে না হইলেও হইতো, না করলেও পারতেন, কারণ রায়হান রাফি যে বক্তব্য দিচ্ছে তাতে এটা স্পষ্ট, সে সরাসরি না বললে কি মানুষ কি বোঝে না, মানুষ কি ঘাস খায়, মানুষের একটু মাথার মধ্যে নাই যে রায়হান রাফির এই কথার মানে কি? সব কথা কি একবারে খুলে খুলে পার্ট বাই পার্ট খুলে খুলে বলতে হবে যে এই ভাত খাইতে হইলে আগে হাতটা ধুবেন, তারপরে ভাতের মধ্যে প্লেটে ভাত নিবেন, তারপরে তরকারি নিবেন, তারপরে ওইটারে মাখাবেন, তারপরে ওইটারে লুকমা করবেন, লুকমা করে তারপরে মুখে দিবেন, তারপরে চিবাবেন, তারপরে খাবেন। এইভাবে তো এত কিছু বলা লাগে না, মানে এত ব্যাখ্যা করে তো সবকিছু বলা লাগে না। রায়হান রাফি যখন বলছে যে কলকাতার সবচেয়ে বড় দুজন স্টার, বড় দুই তারকা,
সেখানে তো আর বুঝার কিছু বাকি থাকে না, তাই না? তাকে আর মুখ ফুটে তো আর বলতে হবে না দেব আর জিৎ। হ্যাঁ, ঘটনাটা এখানে ঘটতে পারে যে সেই বড় দুজন তারকার ম্যানেজার হয়তো রায়হান রাফিকে নক করছে, সেটা হয়তো রায়হান রাফি ওই ইস্যু ওই জায়গা থেকে সে হয়তো বলছে যে হ্যাঁ আলোচনা চলছে, ফাইনাল কিছু হয় নাই, আলোচনা চলছে, ফাইনাল কিছু হয় নাই, যে হ্যাঁ বা না কিছু বলে নাই। তবে তার ইচ্ছা আছে দেব এবং জিতের সঙ্গে কাজ করবার, সে চেষ্টা করবে গল্পে যদি তাদেরকে যায় সে তাদেরকে নিয়ে কাজ করবে। তো মাঝখান দিয়ে এই পেজ আর কন্টেন্ট ক্রিয়েটারদের বা তানভীর তারেককে দোষ দেওয়ার কিছু নাই, বা রায়হান রাফিকেও দোষ দেওয়ার কিছু নাই। পুরো ঘটনাটা সিম্পল, পানির মতো স্বচ্ছ, এটাকে ঘোলাটে করবারও কিছু নাই। রায়হান রাফিটা বলছে ট্রু, দেব আর জিৎ রায়হান রাফির সঙ্গে কাজ করতে চায় এই কথা রায়হান রাফি বলছে, তবে ঘুরাইয়া বলছে। এখন যারা এই ঘুরাইয়া বলছে কে বলতে চায়, মানে ওই যে একটা ফাঁক রাখছে রে ভাই, যে আপনি তারা ধরতেও পারবেন না, ছাড়তেও পারবেন না। আপনি তাকে ব্লেম দিবেন সেটা সম্ভব না, কারণ সে নাম বলে নাই। আবার আপনি তাকে ধরবেন সেটাও সম্ভব, কারণ সে বলে দিছে 2 তারকা কলকাতার। তাইলে এই ব্লেম গেমটা যদি কাউরে দিতে হয় তাহলে সেটা রায়হান রাফিকেই দিতে হবে, কারণ সে 2 জন তারকার কথা বলছে। তার চোখে, তার মধ্যে একজন সুপার, মানে এত বড় একজন ডিরেক্টর, তার চোখে যদি কলকাতার বড় তারকা সোহাবার অঙ্কুশ হয় তাহলে আর বলার কিছু নাই, আর বলার কিছু নাই এই বিষয়ে। তো এইটাকে নিয়ে আর জল ঘোলা করার কিছু নাই। যদি রায়হান রাফি দেব আর জিতের সঙ্গে কাজ করে ভালো কথা, খুবই ভালো কথা, বা দেব বা জিৎ যদি রায়হান রাফির সঙ্গে কাজ করতে চায় সেটাও খুব ভালো কথা, কারণ দেব জিৎ বাংলাদেশের কোন ডিরেক্টরের সঙ্গে এর আগে কাজ করে নাই বা করতে চায় না, বা ভবিষ্যতে করবে না, করবে তো। তাহলে এটাকে নিয়ে এত জল ঘোলা করার কি আছে? বা দেবেরই বা এই স্ট্যাটাস তার গায়ে মাখার কি আছে? সে হয়তো পুরো ভিডিওটা দেখে নাই, তার কানে হয়তো কেউ কান পড়া দিছে যে দেখেন আপনাকে নিয়ে এরকম, আপনি কি বলছেন কিনা, সে তার ম্যানেজারের সাথে কথা বলছে কিনা। তো এইভাবে হুটহাট স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে হয়ে গেছে কি, মানুষ হুট করে কাউরে কিছু মানে না বলতে পারলে, কাউরে কিছু না বলতে পারলে ফেসবুকে এসে বলে। আরে ভাই, যে কথা আপনি কাউরে বলতে পারছেন না সেই কথা ফেসবুকে কেন বলবেন? সেটা তো কাউরে বলাই যাচ্ছে না। এখন অনেকেই হয়তো বলবে যে তাহলে আসলে ফেসবুকেও যদি না বলে তাহলে বলবে কি, সে তো ডিপ্রেশনে চলে যাবে। যাই হোক, ঘটনা এত বড় করে দেখার কিছু নাই। যদি দেব এবং জিৎ কাজ করে রাফির সাথে, ভেরি ওয়েল। এমন আমরা স্বপ্ন দেখতেছি যে দেব, জিৎ আর শাকিব খান 3 জন একসঙ্গে রায়হান রাফির একটা সিনেমায় কাজ করবে। হয় না? এই যে কালকে হয়েছে না, প্রভাস আছে, অমিতাভ বচ্চন আছে, কমল হাসান আছে, তাইলে বড় বড় মেগা স্টার নিয়ে কালকে হয়েছে। এরকম সিনেমা, সুপার হিরোদের নিয়ে সিনেমা রায়হান রাফিও করতে পারে, বলা তো যায় না। 50 কোটি বা 100 কোটি টাকার বাজেট যদি রায়হান রাফিকে কেউ দেয়, 100 কোটিও লাগবে না, এটা তো 8 কোটি টাকা হয়েছে। 20 কোটি টাকার বাজেট যদি রায়হান রাফি পায়, তাহলে রায়হান রাফি ওই যে সবাই বলছেন না কেজিএফ এনিমেলের মতো ফ্লেভার পাওয়া যায়, তখন রায়হান রাফির সিনেমায় কালকির মতো ফ্লেভার পাওয়া যাবে, যেটা 600 কোটি টাকা দিয়ে বানাইছে। রায়হান রাফির সেই ক্যালিবার আছে। তো খামাখা এটাকে নিয়ে জল ঘোলা করার দরকার নাই। আমরাও চাই রায়হান রাফি দেব সঙ্গে কাজ করুক, রায়হান রাফি জিতের সঙ্গে কাজ করুক, রায়হান রাফি শাকিব খানের সঙ্গে কাজ করুক, রায়হান রাফি 3 জনকে কোলাবোরেট করে কাজ করুক। দর্শক, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন।